আমি একটা ইঙ্গিত আপনাকে দেই, আপনারা একটু আরেকটু মনে হয় আমাদের পর্যালোচনা করা প্রয়োজন। হিজ কার কমান্ডে আসলে সে চলছে? দেশীয় কোনো রাজনৈতিক কমান্ডে সে চলছে? ইটস নট ইউনুস বাহিনী, ইটস নট বিএনপি। সো এইটা আপনার জন্য একটা হিন্টস আজকের এই প্রোগ্রামে আমার থাকলো, এবং আমি যা বলছি আমি খুবই অথরিটি নিয়ে এবং আমি অত্যন্ত নিশ্চিত হয়ে বলছি, বা আমি সেই দলটার নাম এখনো বলবো না। ঠিক, কখনো তিনি বলছেন দাদা, কখনো তিনি বলছেন এনাফ ইজ এনাফ, আবার কখনো বা তিনি এই কথা বলছেন যে রাত্রিবেলা তিনি ডেকে বৈঠক করছেন, সেনাদের ডেকে বৈঠক করছেন, এবং কখনো দেখা যাচ্ছে সেনা নামিয়ে দিচ্ছেন। এই দুরকম মনোভাব কেন? দেখুন, আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে আপনার সাথে আমি প্রোগ্রাম করি, এই প্রোগ্রামটা কিন্তু সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন, তারপরে মধ্যম সারির জুনিয়র জীবন শুরু করেছে সেনাবাহিনীতে এরকম সৈনিক সহ অনেকেই দেখেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, পছন্দ করেন এমন সেনাবাহিনীর অনেক অফিসারও আছে, যারা যে আমার সেনাবাহিনী সম্পর্কিত অনেক মন্তব্য পছন্দ করেন তাও না, তারাও চান যে আমি একটু রেসপন্সিবলি বলি, কারণ এটা তো এন্ড অফ দ্য ডে তে একটা বাহিনী। আমি আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন সেনাবাহিনীর, তাদেরকে একটা কথা বলি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসাররা, আমি সেনাবাহিনীকে ভালোবাসি এবং আমি খুবই প্রো সেনাবাহিনী একটা মানুষ। যারা জানেন তারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে যখন সেনাবাহিনীর উপরে নানান রকমের অত্যাচার আক্রমণ হচ্ছিল, তখন আমি কিভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম। দাদা, এটা খুব স্বাভাবিক, যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই দেশের সেনাকে ভালোবাসবে, সেনার উপর ভরসা রাখবে। একদম একদম ইন্দিরাজি, সে কারণে আমি একটু এক্সক্লুশন ক্লজটা নিয়ে রাখলাম যে ওয়াকারুজ্জামানকে নিয়ে কোনো কথা বলা, দয়া করে সেনাবাহিনীর অফিসাররা এইটা ভেবে নেবেন না যে আমি পুরো সেনাবাহিনী নিয়ে কথা বলছি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সেনাবাহিনীর অফিসারদেরকে, যে আপনাদের সেনাবাহিনীর প্রধানকে তার এই জামাত ভালোবাসার জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ডেঞ্জারাস। সে এত বেশি জামাত ঘেঁষা একটা লোক, এটা ভয়ানক। আমি বলবো না বলেই এতটুকু পর্যন্ত আমি শুধু বললাম। এবং এই ব্যাপারটা আমি সামটাইমস আমি নিতে পারি না এবং আমি তার ব্যাপারে মানে আমি তারপরেও তাকে নানান রকমের ভাবে ব্ল্যাঙ্ক চেক নানান ভাবে বলেছি, আচ্ছা ঠিক আছে এটা ইগনোর করি, কিন্তু এন্ড অফ দ্য ডে তে আমার কাছে যেসব সংবাদগুলো আছে নিশ্চয়ই আমি এই প্রোগ্রামেই বলবো। বা সেনাবাহিনীর অভ্যন্তর এখন কি হচ্ছে এবং কেন সেটা, এই জায়গাটা একটু আসতে চাইবো, যে এই যে ক্যান্টনমেন্টের ভেতরে 5 জন সেনা অফিসারের নাম সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, আপনিও সেই বক্তব্যটাই নিশ্চয়ই বলবেন, এরপরে আপনি পাঠিয়েছেন আমাদের, 5 জনের নাম আমরা জানতে পারছি, এদেরকে রাখা হয়েছে হাউস অ্যারেস্ট করে। কেন? প্রথমত হচ্ছে যে তাদের ব্যাপারে একটা, আমি কিন্তু এই সংবাদটা যখন পাই তখন আমি ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সাথে যোগাযোগ করি এবং আমি এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নানান ভাবে যোগাযোগ করি। তো আমাকে যদি মানে যেসব অফিসারদের সাথে কথা বলেছি, এক্স অফিসার বর্তমান অফিসারদের সাথে, আমি এতটুকু বলতে পারি যে তারা হয়তোবা না নিশ্চিতই যে আমার সাথে অন্তত পক্ষে এমন কোনো নিউজ দিবে না যেটা মিসলেড হবে মানুষ। তো এই অফিসারদের নাম আমি আপনাদেরকে একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ান ইসলাম। এই আব্দুল্লাহ আল মোমেন সাহেব উনি সম্ভবত র্যাবে ছিলেন, আমি র্যাব 1 এর কমান্ডার ছিলেন আমি ভুল না করে থাকলে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম যিনি বিজিবিতে ছিলেন, তারপরে মেজর মোহাম্মদ নোমান আলী ফারুক। এই অফিসারদেরকে অন্তরীণ করে রাখা হয়েছে সেনাবাহিনীর ভেতরে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে জুলাই আগস্টের যে জঙ্গি হামলাটা হয়েছে, এই টোকাইদের যে আন্দোলনটা হয়েছে, এই টোকাইদের আন্দোলনে নাকি তারা নাকি গণহত্যার সাথে জড়িত ছিল। এখন সেনাবাহিনী ইজ এ ম্যাটার অফ আওয়ার প্রাইড এবং আমাদের ডিগনিটির ব্যাপার। এটা সব দেশে, আমি নিশ্চিতভাবে ভারতে এটা তো আরো প্রবল ভাবে, আমি ভারতে গেছি, ভারতের মানুষজন এবং আপনার কথা তো অনেকবার পরিষ্কার হয়েছে। সেনাবাহিনীকে এই বিতর্কিত করবার এই সিদ্ধান্ত, তাদেরকে এই অন্তরীণ করা, এই জিনিসগুলো যে সিদ্ধান্ত, যদি ওয়াকারুজ্জামান জানেন না
এটা তো হতে পারেন না। তিনি সেনাপ্রধান, তিনি কাকে খুশি করার জন্য এটা করছেন? কে খুশি হবে এটাতে? একজন সেনাবাহিনীর অফিসার, তিনি তার দায়িত্ব পালন করেছেন, তাদের উপরে আক্রমণ হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে, তাদের উপর আক্রমণ হয়েছে, তারা সেটা প্রতিহত করেছে। এই যে অফিসারগুলোর নাম আমি বললাম, এই অফিসারদেরকে অন্তরীণ করার ঘটনাটা যদি সত্যি হয় বা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যদি কোনো চেষ্টা করা হয়, সেটা নিশ্চিতভাবে কোনো একটা মহলকে খুশি করার জন্য। ওয়াকারুজ্জামান এমন একটা আচরণ করছেন যেন তিনি একজন আইসক্রিমওয়ালা, প্রত্যেককেই তাকে যেন খুশি করতে হবে। আর তার এই জামাতিপনা, তার যে একটা ইন্টারনাল জামাতিপনা, এটা কিন্তু ভয়ঙ্কর। একদম, আমরা ওয়াকারুজ্জামানের এই আলোচনাতেই আসবো। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনাতেই আসবো। এই যে ওয়াকারুজ্জামানের প্রত্যেককে খুশি করার একটা চেষ্টা, যেটা নিজুমদা আমাদেরকে বলছেন, তাহলে তিনি রাশিয়াতে কেন গেলেন? আমরা সবাই জানি, গোটা বিশ্ব জানে যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আজ থেকে নয়, বহু বহু বছর ধরে। কিন্তু কেন ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে চলে গেলেন? অস্ত্র কিনবেন নাকি ভবিষ্যতের কোনো পরিকল্পনা? আসুন সেদিকে এবার একটু নজর দিই। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনি যে কথাটা বলছিলেন যে এই ওয়াকারুজ্জামান, তার বক্তব্য একরকম, তিনি কাজ করেন আরেক রকম, কিন্তু তিনি রাশিয়াতে কেন গেলেন? ভারতের বন্ধু তো রাশিয়া, গোটা বিশ্ব এটা জানে, আপনিও জানেন, সবাই জানে। তাহলে কেন রাশিয়ায় যাবার প্রয়োজনীয়তাটা হলো তার? এর মধ্যে আপনাকে এই সেগমেন্টটা শুরু করার আগে একটা কথা বলে নেওয়া ভালো। ওয়াকারুজ্জামান যদি এই প্রোগ্রামটা দেখে থাকে, নিশ্চিতভাবে তাকে কেউ না কেউ পাঠাবে। আমি ওয়াকারুজ্জামানকে একটা কথা বলে দেই যে, মিস্টার ওয়াকারুজ্জামান, 5ই অগস্টের পরে আপনি শুধু জামাতকে যে ইনভাইট করেছেন তা না, এরপর আপনি কি কি করেছেন আমি কিন্তু সেগুলো জানি, এবং আমরা অনেকেই ব্যাপারটা জানি যারা ভেতরের খোঁজটা রাখি। আমি শুধু আপনাকে একটা কথাই বলবো যে আপনাকেও কিন্তু এরা ছাড়বে না। যারা এখন এই ক্ষমতা দখল করেছে তারা আপনাকেও ছাড়বে না। প্রথম চান্সে আপনাকে, এখন যেরকম আপনি মেজর জেনারেল জিয়াউল হাসানকে আপনি শাস্তি দেওয়ার জন্য, তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, বা লেফটেন্যান্ট জেনারেল সাইফ সাহেবকে শাস্তি দেওয়ার জন্য আপনি যা করছেন, আপনাকে ঠিক একই কাজ করবে এই এখন যারা ক্ষমতা দখল করে আছে। আপনি শুধু সেনাপ্রধান বলে ভয়ে অনেকে অনেক কিছু করতে পারছে না। ইউ আর দ্য ফার্স্ট টার্গেট। আপনি কি কি করেছেন 5ই অগস্টের পর, আই নো ইট। এখনো আমি ধৈর্য ধরে দেশবাসীকে সেটা জানাইনি, তো সময় আসবে। আচ্ছা, সে আপনার রাশিয়াতে গেছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে কথা বলা কি ওয়াকারুজ্জামানের কাজ? তারপরে গ্যাসপ্রম, এটা নিয়ে কথা বলা কি উনার কাজ? তারপরে ফার্টিলাইজার ইস্যু, গমের ইস্যু, হ্যাঁ আমি ধরে নিলাম ডিফেন্স পারচেজ নিয়ে কথাবার্তা বলবে, সেটা ঠিক আছে, কিন্তু আমি উপরের যেই প্রজেক্ট গুলোর কথা বললাম সেগুলো কি উনার কাজের মধ্যে পড়ে?